আচ্ছা, আমরা বাড়ির কাজ নিয়ে একটু কথা বলি। বাড়ির কাজ কি কথা বলার দরকার আছে কি আসলে? না স্যার, সেদিন তো আমার বুঝেই বলে আমার দিছি। আমার মনে হয় যে বলার দরকার নাই, তারপরও যারা যারা দেও নাই এদের ব্যাপারে আর কি কথা বলবো। আহ, তোমরা বাড়ির কাজ না দিলে কিন্তু আমি বারবার বলতেছি, যদি বাড়ির কাজ ঠিক মতো না করো তাহলে কিন্তু তোমরা কিন্তু পড়ে মজা পাবে না, আর হচ্ছে তোমার পড়ার স্পিড আসবে না। এবং আমি এটা একদম দ্ব্যর্থ কণ্ঠেই বলতে পারি যে এখানে যারা আছো এরা অন্য সাবজেক্টের চেয়ে যদি বাড়ির কাজগুলো করে থাকো, আমার মনে হয় অর্থনীতিতে আগাই গেছো। এই কথা বা অর্থনীতির প্রতি তোমাদের একটা আলাদা কেয়ার হয়েছে, এই কেয়ারটা হয়েছে শুধু বাড়ির কাজ করার জন্য। এই কথার সাথে একমত কে কে? আমি স্যার স্যার, আমি হ্যাঁ আমি আমার মনে হয় আমিও। ম্যাক্সিমামই যারা বাড়ির কাজ করো, অর্থাৎ বাড়ির কাজ তোমরা গত 2 দিন একটু ইরেগুলার ছিল, তারপরে দেখা যায় এভারেজে 20 জনের মতো, 20 জন 22 জনের মতো তোমার বাড়ির কাজ করো। তাহলে শুধু বাড়ির কাজ করার কারণে এইটা কিন্তু এই অগ্রগতিটা তোমাদের হয়েছে, এবং আমি এটাকে একটু প্রাউড ফিল করি যে অন্য অন্য সাবজেক্টের চেয়ে তোমার অর্থনীতি, এটা আমিও বুঝি না, আমি তো তোমাদেরকে আগে সবসময় এটা বলি যে অন্য ও ব্যাচের তুলনায় বা তোমাদের সংগতি ভালো, সংগতি বলতে তোমাদের নিবেদনটা ভালো, এখন এটাকে ধরে রাখতে হবে। তোমাদের পারফরমেন্স কিন্তু ভালো, কিন্তু ইদানিং তোমরা কেমন কেমন জানি একটু হয়ে যাও। এই যে এখানে আমার এনলিস্টেড আজকে ওই উম, একে নিয়ে এইমাত্র যে আমাকে নক করছিল, ওর নামটা যেন কি, ও কি আসছে, অ্যাড হয়েছে হাতেমারি কলেজের? জি স্যার, অ্যাড হইছি। ও, তোমার নাম কি? শাহজাদি মিম। শাহজাদি মিম। শাহজাদি মিম। আচ্ছা, শাহজাদি মিমকে ধন্যবাদ। আর তাহলে যেটা বলতেছিলাম, তাহলে শুধু বাড়ির কাজটা করার কারণেই কিন্তু তোমরা এগিয়ে যাচ্ছ। তোমরা বিষয়টা বুঝতে পারছো, যেই দিন মনে করবা তুমি বাড়ির কাজ করতেছো না, বাড়ির কাজ করতেছো না, তার পরের দিনই তোমার পড়া কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে, তোমার বুঝতে কিন্তু কষ্ট হবে। তাহলে দেখো, তোমার বুঝতে কষ্ট হবে না তুমি ইজিলি বুঝবা, সেটা কিন্তু একদম তোমার উপরে ডিপেন্ড করে, একদম তোমার উপরে ডিপেন্ড করে। তাহলে তুমি যদি পড়তে চাও অর্থনীতি, আমি বারবার বলি অর্থনীতি খুবই একটা ইন্টারেস্টিং, অর্থাৎ একটা মজার সাবজেক্ট, এবং পুরো তুমি মানে মজা পাবা, বেশি পরিমাণ নাম্বার উঠানো যাবে, কিন্তু সব কিন্তু তোমার উপরে ডিপেন্ড স্যার করে। জি বলো। স্যার আমি হঠাৎ শুনতে পাচ্ছি না, আমি লিভ নিয়ে আবার অ্যাডমিট নিতে চাই। আমি নাও কি নাও, লিভ নিব? তোমাকে তো আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, তারপরে যদি না শোনো তুমি লিভ নিয়ে তারপরে এড হও, আবার হারাই যায় না। আচ্ছা শোনো, যেটা বলতেছিলাম, তোমরা বাড়ির কাজ কিভাবে করবা, কিভাবে ক্লাসে মনোযোগী হবা, এইটার উপরেই কিন্তু এটা মানে একদম এইটার উপরেই শুধু নির্ভর করে। আমি আবারও বলছি, এই যে 2-3 দিন তোমরা বাড়ির কাছে একটু শিথিলতা দেখাইছো, আর আমি এটাও তো স্বাভাবিকভাবেই নিলাম, কারণ আমি অনেকগুলো বাড়ির কাজ প্রতিদিনই তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি, এবং একটা বড় ভলিউমেই বাড়ির কাজ দিচ্ছি। সুতরাং আমি চাচ্ছি এই যে আবার আগের মতো একদম সিনসিয়ার হয়ে যাবা। এখন আমরা দেখো, আজকে যে জিনিসটা নিয়ে প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে সহজ জিনিস, যেটা আমরা, আচ্ছা এটা কি অপেক্ষক বা কি সমীকরণ? চাহিদা। গুড, চাহিদা সমীকরণ। সবাই একটু খেয়াল করো, একদম নতুন জিনিস, সবাই বুঝবা, এটার মধ্যে না বোঝার মতো কিচ্ছু নাই, এটা সবাই বুঝবা আজকে। আচ্ছা, চাহিদা সমীকরণ। এখন এই চাহিদা সমীকরণ থেকে কি আমরা চাহিদা রেখা অঙ্কন করতে পারবো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমাদের অঙ্ক তোমরাও একটু যার যার একটু ঝটপট কি আমাকে একটু কইরে দেখাইতে পারবা, যে 5 মিনিটের মধ্যে শুধু রেখাটা আঁকবা, এঁকেই দেবা, 5 মিনিটের মধ্যে কি করে একটু দেখাবা? তোমরা নিজেরা করতে থাকো, আর যারা এটা বুঝবে না তাদের জন্য আমি করি। তোমরা যারা নিজেরা করবা তারা আমাকে ফলো করার দরকার নাই, যারা পারবা না শুধু আমাকে ফলো করো। তাহলে প্রথম হচ্ছে, দেখো যারা একদম নতুন, যে এখানে দুটো চলকের কথা বলা আছে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউডি। পি হচ্ছে কি দাম, যেটা হচ্ছে স্বাধীন চলক, আর কিউডি হচ্ছে চাহিদা, যেটা ওই দামের উপর নির্ভরশীল। অর্থাৎ দামে ভিন্ন ভিন্ন মানের কারণে ভিন্ন ভিন্ন চাহিদা পাওয়া যাবে। তো এই চাহিদা সমীকরণ থেকে যদি আমরা চাহিদা রেখা অঙ্কন করতে চাই, তাহলে আমাদেরকে দুটো ধাপ অতিক্রম করতে হবে। অর্থাৎ একটা হচ্ছে চাহিদা সূচি আঁকতে হবে, চাহিদা সূচি, তারপর চাহিদা সূচি থেকে আমার চাহিদা রেখা আঁকতে হবে। যারা পারো তারা নিজেরা করো চাহিদা রেখা, আর যারা একটু সমস্যা আছে তারা আমাকে দেখো চাহিদা রেখা। তাহলে সূচিটা কি, যে P
পি এর ভিন্ন ভিন্ন মানে যে ভিন্ন ভিন্ন চাহিদা পাওয়া যাবে সেটাই হচ্ছে চাহিদা সূচি। আমরা এক্ষেত্রে মাত্র দুটো মান নেব, সূচি তৈরি করব দুটো মান নিয়ে। তোমরা যখন একদম রেখা অঙ্কন করবা তখন পুরোটাই নেবা। আপাতত দুটো মান অর্থাৎ পি আর হচ্ছে কি, এটা হচ্ছে স্বাধীন চলক আর এটাও কিউটি হচ্ছে অধীন চলক। পি এর মান যদি আমি 2 ধরি তাহলে একটা মান পাবো, যদি 3 ধরি তাহলে একটা মান পাবো। আচ্ছা, পি এর মান যদি আমি 2 ধরি তাহলে কিউটির মান কত হবে? স্যার 10। গুড, কে বলছো 10? স্যার আমি। আমি চাই একজন অবনী না, নতুন কেউ বলো 10, একদম নতুন কেউ বলো 10। আর যদি না বুঝলে আমাকে থামিয়ে দেবা। আর যদি 3 দ্বারা হয় মানে তাহলে আসবে কত? আচ্ছা, 10 কিভাবে আসলো সেটা আমি একটু দেখাই। 2 এর মান এই 2 ধরবে, এখানে 2, তার মানে দেখো 20 মাইনাস 5 ইনটু 2 তাহলে 10, বাদ যাবে 20 থেকে, থাকলো 10। আর যদি আমি এটার 5 পি এর মান যদি 3 ধরি তাহলে হবে কিন্তু 3, অর্থাৎ 3 হবে স্যার 15 থেকে বাদ 5 যাবে হবে 20 হবে 5। কে বলছো? নতুন কেউ বলো, পুরাতন যারা তারা কথা বলে না। আচ্ছা, আচ্ছা হবে। নাহার বলছো, ধন্যবাদ। আচ্ছা, এরপর দেখো এটা থেকে যদি আমি সহজে যদি একটা রেখা অঙ্কন করতে চাই তাহলে সহজ জিনিস, রেখা অঙ্কনের ক্ষেত্রে দুটো অক্ষ লাগবে। এই অক্ষে আসবে দাম, স্বাধীন চলকটা আপাতত এই ক্ষেত্রে লম্ব অক্ষে যাবে, আর কিউডি চাহিদা হবে তোমার ভূমি অক্ষে। তাহলে দেখো এটাকে আমি এই 1 2 3 দ্বারা সূচিত করব, 3 পর্যন্ত। আর এটাকে আমি ধরো 5 আর 10 একদম সংক্ষেপে আমি সূচিত করলাম। একটু বড় দেই, 5 এবং 10। তাহলে 5 10 1 2 3। এই যে স্কেল ধরতে আমার কোনো অসুবিধা আছে কিনা? আমার কিন্তু রেখা সোজা আছে, তোমাদের এইটা ল্যাপটপ বাঁকার কারণে রেখা বক্র দেখায়, কিন্তু আমার রেখা সোজা আছে। আচ্ছা, এই যে স্কেল ধরার মধ্যে নতুন কারো কোনো সমস্যা আছে কিনা? সমস্যা থাকলে বলো। মিম কি বুঝতেছো? স্যার একটু আবার একটু বুঝাই বলেন তো স্যার, বুঝতে আচ্ছা, না পারতেছি না। দেখো এখানে যে পি এর মান যাবে লম্ব অক্ষে, ঠিক আছে? লম্ব অক্ষে আনছিলে পি 1 2 3, 3 পর্যন্ত আছে। 1 আমার লাগবে না, 1 ধরবো না। আর কিউ স্যার এর মান পি মানে কি এখানে? পি মানে হচ্ছে দাম, পি হচ্ছে আর দাম, কিউডি? আর কিউডি হচ্ছে চাহিদার পরিমাণ। আচ্ছা তোমরা একদম নতুন, বোঝাই যাচ্ছে, তারপরে এর সাথে থাকো, বেশ ঠিক হয়ে যাবে। প্রথম আর বাসায় পড়তে হবে, কিন্তু বাসায় আচ্ছা কিন্তু ঠিক পড়তে আছে। হবে। আর একটা বিষয় হচ্ছে, একটু বলে রাখি আগেই, যদি জানুয়ারিতে আমার নতুন ব্যাচ হয়, অথবা তোমরা যদি নিজেরা শোনো তোমরা যদি যারা নতুন তারা যদি নিজেদের মধ্যে একটু চেষ্টা করো, যদি তোমাদের বান্ধবীদের কাছে যাদের অর্থনীতি আছে তাদেরকে যদি নিয়ে যদি একটু সংখ্যা বাড়াইতে পারো, তাহলে আমি তোমাদেরকে নিয়ে আমার একটা আছে যে জানুয়ারিতে আমি হয়তো আলাদা একটা ব্যাচ করব। কিন্তু সেটা তোমাদের উপর নির্ভর করে, তোমরা যদি আরো স্টুডেন্ট আনতে পারো তখন সেই ক্ষেত্রে নতুন ব্যাচ হবে। আর যদি না হয় তাহলে এটার সাথেই তাল মিলিয়ে চলতে হবে। আপাতত তোমরা এই 15 দিন বা এটার সাথেই ধরে নাও, যেটার সাথেই থাকবা। নতুনটা আসলে হয় কি হয় না তার তো নিশ্চয়তা নাই, তোমরা একটু চেষ্টা করে দেখো। পুরানো যারা আছে তারা কি নতুনটা আরেকবার জয়েন না করতে না না, পারবে? ও কোনো জয়েন করার সিস্টেম নেই। ওই পুরাতন যারা এরা মোটামুটি পাইকে গেছে, ভালোই পারো, তুমি না বুঝলেও আমি জানি পারো। সে পরের বিষয়, আলোচনা পরে হবে। নতুন তাহলে যদি কেউ পাও বা ওইরকম যদি পরিচিত হয় তাহলে নিজেরা একটু সংগঠিত হলে আমি জানুয়ারিতে একটা নতুন ব্যাচ তৈরি করতে পারি, তখন তোমাদের জন্য একদম সুবিধা হবে। আচ্ছা, যেটা বলছিলাম, এখন দেখো যখন 2 তখন 10, এই যে 2 থেকে রেখা টানবো, আর এখানে 10 থেকে একটা রেখা টানবো। তাহলে দেখো 2 থেকে আর 10, আর হচ্ছে কি এই একটা বিন্দু পাবো, আর হচ্ছে 3, এই 3 থেকে 5 এ একটা রেখা টানবো। তাহলে দেখো এই ধরে এটা এ বিন্দু, এইটা বি বিন্দু। তাহলে আমি এই ডিডি, যেটা চাহিদা রেখা কে সূচিত করে, তাহলে ডিডি একটা চাহিদা রেখা পাইলাম। যেখানে দাম 2 টাকা হইলে চাহিদার পরিমাণ হচ্ছে, অর্থাৎ ধরো সাপোজ মনে করে এই কলমটার দাম যদি 2 টাকা হয় তাহলে মানুষ 10টা কলম কিনবে। দাম বেড়ে যদি 3 টাকা হয় তাহলে মানুষ 5টা কলম কিনবে। এই যে আমাদের এই জিনিসটা কিন্তু আমাদের আগের জিনিস। যারা আগে ক্লাস করছে তারা সবাই এটা পারে, একদম খুব ভালোভাবেই পারে।
যারা নতুন তাদের জন্য আমি একটু শুধু দেখাইলাম বা ওদেরও একটু ঝালাই দিলাম। তাহলে দেখো প্রথমে, আর এটা কি আমরা কিন্তু এই পুরোটা করার জন্য একদিন সময় নিছি, তোমাদেরকে আমি 5 মিনিট সময় দিছি, সুতরাং কেউ যদি এখনো না বোঝো অরির হওয়ার কিছু নাই। আচ্ছা, এখন দেখো তাহলে এই যে এটা ছিল চাহিদা সমীকরণ, চাহিদা সমীকরণ থেকে সূচি অঙ্কন করছি, সূচি থেকে আমি রেখায় আসছি। এইটা ছিল যে কিভাবে একটা চাহিদা সমীকরণ থেকে চাহিদা, এটা সমীকরণ, চাহিদা সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন করতে যায়। এখন আমরা সবাই একটু হাজিরা দিয়ে আসো। হাজিরা মাত্র 15 জন দিছো কেন? হাজিরা কই? গ্রুপে হাজিরা দিয়ে আসো। আর ভুলে গেছি স্যার। আর মিম, তুমি আমাকে একটা রিকোয়েস্ট পাঠাবা, ফ্রেন্ড রিকোয়েস্ট। আমি তোমাকে বলে দেবো, সেইখানে তোমাকে আমি গ্রুপে অ্যাড করে দেবো, গ্রুপে যাবতীয় তথ্য পাবা, বাড়ির কাজ জমা দেবা। ঠিক আছে মিম? আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা, এখন দেখো এটা গেল সহজ একটাই, সহজই মোটামুটি যারা করছে এটা সহজ। এখন আমি শিখবো কি, এটা একটা নতুন, এটা ধরো এটার সাথে এখন যারা একদম নিউ, আমি এখন শিখবো জাস্ট এই যে চাহিদা রেখা থেকে অথবা চাহিদা সূচি থেকে চাহিদা সমীকরণ বের করা। খেয়াল করো, উল্টো দিকে যাব। আগে আমি চাহিদা সমীকরণ থেকে সূচি বের করছি, তা থেকে রেখা বের করছি। এখন আমরা চাহিদা রেখা অথবা চাহিদা সূচি থেকে রেখা অঙ্কন করব। একদম সবার জন্য এটা স্যার নতুন। এখানে যে চাহিদা সমীকরণটা আছে এটা কি সবসময় এরকমই থাকবে যে না, এটা কিউডি আমি দিয়ে সমান দেব। 20 মাইনাস না 5p? এটা প্রশ্নে দেয়া থাকবে, এটা পাল্টে যাবে। ও এটা প্রশ্নকর্তা আচ্ছা। যেভাবে দেয় তুমি নিজেও এটা বুঝবা কিভাবে হয়। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা যদি সূচি বা রেখাতে যাই, রেখা থেকে আমরা জানি যে পি, দেখো সহজ সূত্রটা দেখো, এটা একটু লিখে নাও। চাহিদা সমীকরণ বের করার সূত্র, এইটা কিন্তু আবার শোনো, অক্ষরপত্র বইতে কিন্তু এই বিষয়টা নাই, আরো কোনো বইতে এই বিষয়টা হয়তো নাই, সেজন্য বিষয়টা গুরুত্বপূর্ণ, তোমাদেরকে মনোযোগ দিতে হবে। চাহিদা ভালো করে শোনো, অক্ষরপত্রতে কিন্তু নাই। চাহিদা সমীকরণ নির্ণয়ের সূত্র, এটা হেডিং দিলাম, চাহিদা সমীকরণ নির্ণয়ের সূত্র। আচ্ছা খেয়াল করো, তাহলে চাহিদা সমীকরণ নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা। আমি কি কিউ ইউজ করব না কিউডি ইউজ করব? কিউডি কিউডি ইউজ করি তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিউ ইউজ করলেও কিন্তু হবে, কিন্তু সেক্ষেত্রে বলতে হবে কিউ ইকুয়াল টু চাহিদা। তাহলে সূত্র হচ্ছে কিউডি মাইনাস কিউ1 ডিভাইডেড বাই কিউ1 মাইনাস কিউ2 ইকুয়াল টু পি মাইনাস পি1 ডিভাইডেড বাই পি1 মাইনাস পি2। এটা আর কিছুই না, এটা একটা স্লেব, একটা সূত্র। সূত্রটা একটু লিখে নাও আর মাথায় একটু গেঁথে নাও যে কিউডি আমার অধীন চলক, এই চলকটা কিউডি মাইনাস কিউ1, আর নিচে হচ্ছে কিউ1 মাইনাস কিউ2, পি যেটা চলক হিসেবে থাকবে পি মাইনাস পি1 মাইনাস পি2। আচ্ছা এখন তোমরা আমাকে একটু বলো তো, আমরা কিউডির কি কোনো মান আছে? স্যার কোনটা কি? না স্যার। কিউডির কোনো মান নাই, আর পি এরও কোনো মান নাই, কারণ ওটা তো থেকে যাবে। আচ্ছা এখন বলো এখানে কিউ1 এর মান কত? 10। কিউ2 এর মান কত? 5 পি1 এর মান কত? 2 পি2 এর মান কত? 3 আচ্ছা সবাই এটা বলছো, ম্যাক্সিমাম বলছো। আচ্ছা এটা বোঝো নাই কে ধরতে পারো না? আমার কথা হচ্ছে, আমি সবসময় বলি যারা নতুন আছো, যারা পারো না সে আমাকে থামিয়ে দেবা যে স্যার আমি পারি না, একদম আমার সাথে জেরা করবা যে আমাকে না বুঝিয়ে দিয়ে স্যার এখান থেকে যাইতে পারো না। আমি সত্যি কথা কোনো আমি মাইন্ড করবো না, যদি আমি এখানে না পারি তাহলে তোমাকে বলবো, তোমাকে আমি ফোনের মাধ্যমে বা অন্যভাবে আমি তোমাকে বুঝাবার চেষ্টা করবো। হ্যাঁ বিষয়টা তাহলে মানটা বসাইয়ে দেন। আচ্ছা আপনি বসাও। নিজে একটু মান। না তোমরা বসাও, মানটা তোমরা বসাও, তোমরা নিজেরা করো, যেখানে বেজে পড়ো অসুবিধা নাই, আমি তো করাই দেবো। তোমরা নিজেরা করে দেখো যে কি আসে, কোথায় বাজো, যেখানে বাজবা সেখানে আমি যাব। প্রথমে একটা জিনিস হচ্ছে নিজে চেষ্টা করবা সবসময়, ভুল করো নিজে করো, তাহলে ওই শেখাটা হইবে স্ট্রং একটা শেখা। আর যদি আমি সবসময় করাই দেই তাহলে ওই ফিটার খাওয়া শিশুর মতো, এই পুতুলের মতো, ফিটার দিল কানলো, ফিটার নাই কাঁদে না, এই আছে না ডল পুতুল আছে না,
ওইরকম হবে না, নিজের মাথাকে একটু কাজে লাগাবা। আচ্ছা এখন আমি আবার বলে দেই যে আমি কিন্তু করাই দেবো, বলছি যদি না পারো আমি করে দেবো, কিন্তু তার আগে তোমরা চেষ্টা করো, দেখো কে কে পারো এটা। জাস্ট মান গুলো বসাই দাও। স্যার আমি না বুঝি না, একটু যদি বুঝাই দিতেন। তোমার নাম কি? স্যার মিম। মিম, তুমি তো একটু নাম, কিছু। আচ্ছা আচ্ছা নামটা ঠিক করে নাও, মিম নামটা লিখে নাও, তাহলে আমার বুঝতে অসুবিধা হবে। আচ্ছা কোনটা বুঝে না, এটা সূত্রটা? জি স্যার, জি। আচ্ছা সূত্র, একটা সূত্রের মধ্যে বোঝার কিছু নাই, সূত্র শুধু সূত্র। এই যে কিউডি, কিউডি হচ্ছে আমাদের চাহিদা সমীকরণ, তুমি তো একদম নতুন। কিউডি হচ্ছে হ্যাঁ এটা অধীন চলক, এই অধীন চলক এখানে একটা সমীকরণ দিছি না, আমি কিন্তু এই হ্যাঁ। সমীকরণে চলে আসবো, এইটা রেজাল্ট করলে আচ্ছা এই সমীকরণটা চলে আসবে। তাহলে কিউডি এই যে এটা একটা থেকে যাবে অধীন চলক, আর পি এটাও একটা স্বাধীন চলক, তাহলে পি আর কিউডির মান নাই। তাহলে কিউ1 এর মান কত? ছক অনুসারে যাও, কিউ1 = 10। এই কিউ1 প্রথম চাহিদা ছিল আচ্ছা 10, তারপর পরিবর্তনের দ্বিতীয় চাহিদা হচ্ছে 5, মানে কিউ2 = 5। জি প্রথম দাম হচ্ছে, তাহলে প্রথম দাম কত? p1, p1 = 2 আর p2 = 3। জি। এখন এই মানগুলো তুমি আচ্ছা বসাইয়া আর গুণ করো। আচ্ছা স্যার। স্যার করছি হ্যাঁ কিউডি সমান 20 মাইনাস। আচ্ছা আমি এখন তোমাদের যারা যারা করো, আমি চাইছি যে তুমি আগে করো তারপর আমি করে দেই, সময় লাগুক আমার সমস্যা নাই, কিন্তু যেটা বুঝবা সেটা একদম ক্লিয়ারলি বুঝবা। এই কে যেন একজন হাজিরা দেয় না, সে কে যেন? এই ই করে নাও, মিউট করে নাও, মিউট করে নাও। স্যার আমার করা শেষ। আচ্ছা ধন্যবাদ, তোমার করা যার করা শেষ হয়েছে। আচ্ছা কে জানি হাজিরা দেয় না, ওর নাম জানি কি? ভুলে গেলাম, কে জানি কে জানি। স্যার রিদি। ও না, রিদি না, ও সে আমাকে একটু মেসেজও দিয়েছে। স্যার এখানে তো কিউডির মান একসাথে দেয়া আছে, শুধুমাত্র কিউ এর মান কিভাবে বের করব? ও রিদি, হ্যাঁ রিদি আসতে নাই, হ্যাঁ বলো। স্যার এখানে তো কিউডির মান একসাথে বের হয়েছে না, শুধু কিউ এর মান কিভাবে বের করব? কিউ এর মান তো বের হবে না এখানে, কিউ তো কিউ এর জায়গায় পড়ে থাকবে। স্যার কিউ চেঞ্জ করবো না, ওরকম রেখে দিব? হ্যাঁ কিউডি ওভাবেই পড়ে থাকবে, এই যেমন এই কিউডি পড়ে থাকবে, কিউডির জায়গায় কিউডি পড়ে থাকবে, কারণ স্বাধীন চলক আর অধীন চলক তো লাগবে। আচ্ছা এখন কি আমি কি একটু আগাবো? জি স্যার। না আমি চাইতেছি তোমরা একটু করো, আর একটু করো, আর স্যার একটু আমার চেষ্টা রেজাল্ট একটু হয়েছে। শুনেন। অনেকে হয়েছে বলো। স্যার করছি। স্যার করা স্যার হয়েছে। আমার রেজাল্ট করা তো হয়েছে হয়ে কিউডি গেছে স্যার, ইকুয়াল এখন 20 মাইনাস 5p। এই যে এইটা আসবে, সরাসরি এইটা আসবে, সেটাই তো বললাম, জি এই স্যার যে ওইটাই সমীকরণটা আসছে। আসবে ওইটাই আসবে। আচ্ছা আসলে যারা একদম নতুন আসছে তারা একটু নার্ভাস হয়ে গেছে, তারা কিন্তু পারো এই হিসাব, কিন্তু আমি শিওর যেহেতু এই পর্যন্ত আসছো কইরা, অন্ততপক্ষে মেট্রিক পাস তো করছো নাকি, এতে সন্দেহ আছে কোনো? সুতরাং তুমি এটা পারো, আমি দিচ্ছি, কিন্তু আজকে একটু প্রথম দেখা একটু কেমন কেমন আইসে একটা অঙ্ক করাইবে, নার্ভাস হয়ে গেছো। আর হচ্ছে অঙ্কের বিষয়টা হচ্ছে কি অনেকদিন প্র্যাকটিসের বিষয়। আচ্ছা এখন আমি চাচ্ছি একটু কাটাছিটা করো, যা করো একটু নিজে একটু শুরু করো, তারপর আমি ই করে দেব। আচ্ছা এখন আমি দেই, তাহলে কিউডির জায়গায় কিউডি পড়ে থাকবে, ঠিক আছে। পি কিউ1 এর মান কত আগেই বলছিলাম, এখানে একটু লিখে নেবা, যদি তোমাদের সমস্যা হয় লিখে নেবা যে এখানে আমি ধরো এটাকে এখন এটা না কোথায়, আচ্ছা এখানে এখানে ধরো তুমি লিখিয়ে নেবা, যে কোনো এক জায়গায় লিখে নেবা এখানে কিউ1 হচ্ছে প্রাথমিক চাহিদা ইকুয়াল টু 10। আচ্ছা আমি লিখেই দেই কিভাবে এটাকে একদম করবা সুন্দর করে। তাহলে দেখো এখানে লিখবা যে এখানে কিউডি ইকুয়াল টু চাহিদা, ঠিক আছে, চাহিদার পরিমাণও লিখতে পারো, চাহিদার পরিমাণ
একটু খেয়াল করো যারা নতুন, Q1 ইকুয়াল টু প্রাথমিক চাহিদা, এগুলো কিন্তু লেখা জরুরি না, তারপরও লিখে নাও। প্রাথমিক চাহিদা সময় বুঝে, যদি সময় ভালো থাকে বা প্রথম লেখো প্রাথমিক চাহিদা ইকুয়াল টু কত 10, Q2 ইকুয়াল টু হচ্ছে পরিবর্তিত চাহিদা, চাহিদা ইকুয়াল টু 5, P1 P ইকুয়াল টু হচ্ছে কি দাম, P1 ইকুয়াল টু প্রাথমিক দাম ইকুয়াল টু কত, প্রাথমিক দাম কত 2, আর এটা হচ্ছে P2 ইকুয়াল টু হচ্ছে পরিবর্তিত দাম ইকুয়াল টু কত 3। এভাবে লিখে নেবা সময় সাপেক্ষে এভাবে এটাকে। এই সর্বনাশ, ব্যাটারিও তো লো, দেখছো সারা বিকাল চার্জ দিছি কিন্তু কতক্ষণ থাকে আল্লাহ জানে। আচ্ছা 1 মিনিট তোমরা করো তো, আমি একটু চার্জ দেওয়ার ব্যবস্থা করি। এই অবনী, তোমার এফবি যে প্রোফাইল পিক না, ওইটা কি ওই যে 2টা অবনী আসে, তো তোমার পিকেরই কোনটা? কি তোমার প্রোফাইল বুঝিনি। পিকে আমি বলি, তোমার সাথে অ্যাড গেলে ও মানে তোমার নাম দিয়ে সার্চ দিলে মানে তোমার মতোই 2টা চেহারা আসে। এখন তোমার কি 2টা আইডি পিক দিয়ে দুইটাই আমার, দুইটাই আমার। ও আচ্ছা, ওই যেটা ওই ভি চিহ্ন দেওয়া মাথার উপরে ওইটা দিয়ে অ্যাড দিলে হবে না? দুইটাই আমার, যেটাতে দাও। আচ্ছা ঠিক আছে। আমাকে একটু অ্যাড করে নিও, আমি দিয়ে দেবো তোমাকে। নাম নাহার, আইডির নাম নাহার। আসুন 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 আসুন, কারেন্ট দিদি কারেন্ট এদিকে আসুন বাবা, বাবা খুব ঝামেলা আছে, সব 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 কথা বলে না, কথা বলে না, যাও উঠে যাও। যাও যাও যাও। আচ্ছা দিস ইজ চার্জ, আজকে সারাদিন আমি চার্জ দিয়ে কাজ করছি কিন্তু এখন দেখি সেই প্লাগ খোলা, বুঝছো, অর্থাৎ চার্জই হয় না। এখন মাল্টিপ্লাগ দিয়ে চার্জ দিলাম। আচ্ছা এটা কোন পর্যন্ত গেছো? হ্যাঁ তোমরা কি শুনতেছো? স্যার এটা জি স্যার। আচ্ছা এখন আচ্ছা এখন গান শুনি। টাস্ক শব্দ করিস না, পড়ে এসে আবার আচ্ছা তাহলে দেখো এবার দেখো, আর যদি লাইন কেটে যায় তাহলে নতুন করে অ্যাড হবে, ঠিক আছে? এই কিউডি তাহলে Q1 কত 10, Q1 মাইনাস Q2 5 বসাই গেলাম, P এর জায়গায় P থেকে যাবে মান 2, আর এটা হবে 2 মাইনাস 3 বসানো, ঠিক আছে কিনা সবাই? জি স্যার। আচ্ছা জি স্যার। ওকে, তাহলে এখানে বা লিখতে হবে। এখন আমি কি করব, একটু হিসাবটা করব, হিসাবটা করে এই কিউডি মাইনাস 10
আর নিচেটা হবে কত -5। কথা বলে না কেন? স্যার 5 শুধু Five 5 হবে। হবে। আচ্ছা, আর p-2 এটা হবে কত? -1 -1। এখন একটু খেয়াল করো, এটাকে এখন একটু আর গুণ করবা। আচ্ছা, যদি আমি আর গুণ করি দেখা যায়, কথা বলে না, যার বাজে তার কথা বলা দরকার নাই, ছুটি। আচ্ছা, এখন আমি এটাকে আর গুণ করব। আর গুণ মানে কি? আর গুণ, এটার সাথে এটা, এটার সাথে এটা। আর গুণ যদি করি তাহলে এটা হয়, এটাকে 1 দ্বারা গুণ, অর্থাৎ সব সাইন গুলো পাল্টাই যাবে। -1 দ্বারা গুণ করলে এটা হবে -qd ইকুয়াল -qd প্লাস 10 ইকুয়াল টু হবে, এটা হচ্ছে 5p - 10। এই যে এই ঘটনাটা কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? আমি শুধু আর গুণ করছি। স্যার সমস্যা নেই। তার সমস্যা নেই। নিশাদের সমস্যা আছে? নিশাদ, তারপর মিমের সমস্যা আছে? না স্যার, ওকে, বুঝছি। তাহলে না গেলাম, আমি নিষেধকে পাইলাম না। আচ্ছা, এখন ধরো এটাকে আমি এই অংশটা মুছে দিলাম। এখন যদি এটাকে করি তো তাহলে দেখো -qd ইকুয়াল টু যত সংখ্যাগুলো আছে সব আমি ও পাশে নিয়ে যাব, ওই পাশে নেব। তাহলে যদি আমি ওই পাশে নেই তাহলে এটা কত? 5p। আর এই সংখ্যা আর এই সংখ্যা যদি এই পাশে নেই তাহলে এই পাশে ছিল +10, ওই পাশে গেলে হবে কি -10। তাহলে এই -10 এই -10 দুই -10 মিলে হবে -20। ঠিক আছে নাকি? জি স্যার। ভিন্ন ভিন্ন করাই দেখাবো। আচ্ছা, এখন দেখো এটাকে কি করবা? উভয় পক্ষকে মাইনাস সাইন দ্বারা গুণ করে দেবা। মাইনাস সাইন দ্বারা যদি গুণ করি অর্থাৎ সব কয়টার সাইন পাল্টাই যাবে। তাহলে এইটা হয়ে যাবে প্লাস, এইখানে একটু টেকনিক্যালি আগে করবা, এই বিট ছিল কি মাইনাস হয়ে যাবে প্লাস, আর এটাও ছিল প্লাস হয়ে যাবে মাইনাস। তার মানে তুমি দেখো যে আগের সমীকরণে তুমি চলে আসছো। আগের সমীকরণে আসছো না? তাহলে এটা এটা দেখো, এইটা হচ্ছে কিভাবে তুমি, যে এখন যদি চাহিদা রেখা থাকে, এই রেখাটাও যদি দেওয়া থাকতো তাহলে তুমি এই যে p1 এর মান, তাহলে দেখো এখানে কি, এটা হচ্ছে p1, সাপোজ p1 এর মান, এটা হচ্ছে ধরো এটাকে লিখলাম, এটা হচ্ছে p1, এটাকে ধরলাম p2, এটা হচ্ছে q2, এটা হচ্ছে q1। এটা কোথা থেকে? যারা একদম নতুন তারা যদি না বুঝে থাকো, এই যে 2, এইটা 2 যখন তখন 10, এই 2 যখন তখন 10, 3 যখন তখন 5, অর্থাৎ এই একই জিনিস। এটাকে ধরে ধরে এরকম যদি দেওয়া থাকে তাহলে এইটা থেকে তুমি আবার ওই রেখাটা অঙ্কন করতে পারো। আচ্ছা, এখন কি আমি তোমাদেরকে একটা সমীকরণ করতে দেব এখনই? জি স্যার। আচ্ছা, তাহলে স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার দাম যদি আমি 3 বার নেই তাহলে কি এরকম কোনো সূত্র আছে? তিনটা না, তিনটা হ্যাঁ। না, দুইটা দিয়ে করবা, যে কোনো দুইটা দিয়ে করবা। স্যার প্রশ্নে যদি 3টা দেওয়া থাকে? তিনটার যে কোনো দুইটা নেবা, সমস্যা কি? এই যেমন আমি তাহলে তোমাকে ওই উদাহরণ দিয়ে আমি দেখি এখনই। এই আমি সব মুছে দিলাম, এখন আমাকে একটা করে দেবা। ধরো একটা এই চাহিদা সমীকরণ, আমি চাহিদা রেখাই দিলাম সরাসরি একে। ও যেমন তিনটার কথা বলছে আমি তিনটেই দিলাম। আচ্ছা, একটু চিন্তা করে নি। হ্যাঁ, আবার সমীকরণ তোমরা দেখে গেলে তো আবার সেটা করে করবা। এক মিনিট, এটা সমীকরণ বানিয়ে নিই একটু।
আচ্ছা আচ্ছা এটা দিয়ে করো। আমি একটা সমীকরণ বানাই দিলাম। এইখান থেকে চাহিদা সূচি বের করবা, মানে চাহিদা সূচিটা জাস্ট চাহিদা সমীকরণ বের করবা, ঝটপট করবা। সূত্রটা আগে লিখে, এখানে তিনটে আছে, যে কোনো দুইটা মান নিয়ে করলেই হবে। এটা নিয়ে করলে হবে, এটা নিয়ে করলে হবে, এটা নিয়ে করলে হবে, যে কোনো দুইটা নিয়ে করবা। কিন্তু এটা আউলেই যায় না যেন কোনটা প্রথম কোনটা শেষ ওইরকম কাছের দুইটা তো আগে করতে হবে না? না, তুমি যে কোনো দুইটা। এই যে নাদিরা যে প্রশ্নটা করছে এই জন্য কিন্তু আমি তিনটা দিছি, আমি আসলে দিতাম দুইটা। তিনটা দেওয়া থাকলে সমীকরণ বের করা ও একদমই ইজি। যেটা তুমি ধরো, এটা ধরো, এই দুইটা ধরতে পারো, এই দুইটা ধরতে পারো, আবার এই দুই চাইরও ধরতে পারো, যাই ধরো তোমার মান একই আসবে। একটু করো তো। যদি মিস হয়, আমার মনে হয় ফিমা এটা বুঝবা, সমস্যা হবে না। তারপরে যদি মিস হয় তাহলে ভিডিও দেব গ্রুপে, ভিডিও একটু দেখে নিও, ঠিক আছে? আচ্ছা এই জিনিসটা আচ্ছা ম্যাক্সিমামই হবে। এখন দেখো আমি আমার হয়েছে। হ্যাঁ অনেকেরই হয়েছে। আমার কি করিয়ে দেওয়ার দরকার আছে কিনা? না স্যার। না, না স্যার। যাদের দরকার নাই তারা কথা বল, মানে যাদের দরকার নাই তারা কথা বলো না, যারা আছে সে কথা বলো। তোমার কথা গান হয়ে যায়, তুমি যা বলো তাই গান হয়ে যায়। গান তো এমনি গাবা না। স্যার একটু করাই দিলে ভালো হইতো। আচ্ছা সহজ জিনিস। আচ্ছা তারপর আমি করাই দেই, যেহেতু একদমই আসো। তাহলে কোনটা ধরে করাবো বলো, তুমিই বলো, মিম বলো, কোনটা ধরে করাবো, কোন দুইটা মান ধরবো? করাইতে সময় লাগবে না, 1 স্যার মিনিট লাগবে। 4 আর স্যার 4 3 না, আমি and একটা কাজ করি, আমি 4 আর, যেহেতু তোমরা সবাই 4 3 দিয়ে করছো অথবা 3 2 দিয়ে করছো, আমি 4 এবং 2 দিয়ে করি। আচ্ছা স্যার। আচ্ছা 4 এবং 2 দিয়ে করি। তাহলে আমি বলছিলাম যে কোনো মান ধরলে হবে, আমি খুব দ্রুত করবো 1 মিনিটের মধ্যে। আচ্ছা এবার আমি একটা টেকনিক অবলম্বন করব। টেকনিক বলতে আমি মাইনাস সাইনটাকে আমি অ্যাভয়েড করার চেষ্টা করব। মাইনাস সাইনটা যদি অ্যাভয়েড করার চেষ্টা করি তাহলে একটু বলো, ওই যে আমার আজ শেষে একটা মাইনাস দিয়ে গুণ করা লাগছে, এই সাইনটা অ্যাভয়েড করতে গেলে আমার আসলে কি করা উচিত? কেউ কি বলতে পারো? দুইটা সিস্টেম আছে, হয় তুমি বড় মানটা প্রথম ধরবা। আচ্ছা এই দেখো আমি মাইনাস সাইনটা অ্যাভয়েড করি, অর্থাৎ মাইনাস থাকলেও তো সমস্যা নাই, আমি সূত্র বসাইলাম খুব দ্রুত। আচ্ছা কিউডির জায়গায় কিউডি পড়ে থাকবে, আর এটাকে আমি 4 ধরলাম প্রথমটা, অর্থাৎ p1 = 4, তাহলে p2 = কত? 2, তাহলে 4 - 2, এটা হচ্ছে p, p এর জায়গায় p থাকবে। ও সরি স্যার ভুল মান বসাইছেন না? হ্যাঁ নিচে তো ভুল মান বসাইছেন। অসুই করতে চাইছিলাম, এভাবেও হয়, এটা আগে নিয়ে এলেও মাইনাস সাইন অ্যাভয়েড করা যায়। আচ্ছা তাহলে কিউডি, তাহলে যখন আমি 1 বসাইছি তাহলে এটা কত? এটা হচ্ছে q1, ঠিক আছে? এই 1 এর সাথে এই 1 খেয়াল করো, এই p1 যেই রেখার সাথে মিলবে সেটা হচ্ছে q1, তাহলে q1 কত? 20। তাহলে q2 কত? এইটা 2 ধরছি, এইটা 2, এটা হচ্ছে q2 = কত? 20 - 60 এটা হচ্ছে p - 4, আর 4 - 2 মান বসানো কারো অসুবিধা আছে কিনা মান বসাতে? আমি কিন্তু দ্রুত বসাচ্ছি, মান বসাতে আমি ধরে নিছি p1 = 4, p2 = 2। বলো। স্যার এই যে 2 কে আমরা পিয়ন ধরতে পারতাম না? হ্যাঁ পারতাম, তাহলে একটা মাইনাস আসতো, আমি ধরছি মাইনাসটা অ্যাভয়েড করে দেব। আমি তো আগেই কথা বলে দিছি, ঘটনা আমি ক্লিয়ার করছি। ও তোমার আচ্ছা। একটা শেষে আছে না, মাইনাস আসছে না শেষে? জি স্যার। এখন আসবে না মাইনাসটা। আচ্ছা তাহলে দেখো এটা হবে কিউডি - 20, যেটা ধরো সমস্যা নাই। এটা হবে কত? মাইনাস কত? 40 = কত? p - 4, এটা হবে কত? 2।
ঠিক আছে আমার বিয়োগ? জি স্যার। আচ্ছা এখন দেখো এটাকে যদি আমি একদম সহজ করতে চাই, কে কিভাবে করছো আমি জানি না। আমি এটাকে যদি সহজ করতে চাই, এটাকে আমি উভয় পক্ষকে প্রথমে 2 দ্বারা গুণ করে নিব। তোমরা হয়তো ঘুরে ফিরে করছো, কিন্তু দেখো আমি যদি 2 দ্বারা উভয় পক্ষকে যদি আমি গুণ করি, তাহলে এটাকে যদি আমি 2 দ্বারা গুণ করি, তাহলে এটা হবে কিউডি মাইনাস 20 মাইনাস 20। আর এটাকে যদি কিউ দ্বারা গুণ করি, তাহলে হবে পি মাইনাস 4/1। এই যে গুণটা কেউ বুঝছো কিনা, আবার গুণটা বুঝতে কারো অসুবিধা আছে কিনা? বুঝছি স্যার। আমি কিন্তু সহজ করে নিছি, তোমরা অন্যভাবে করলেও হবে, তখন আবার কমন নিতে হবে, আবার বাদ দিতে হবে। তাহলে দেখো একদম সরাসরি এইখানে কিউটার মতো এখানেই লিখি, অন্য পৃষ্ঠায় আর যাব না। যদি আর গুণ করি তাহলে থাকে কত, কিউডি মাইনাস 20 ইকুয়াল টু এইটাকে এইটার সাথে গুণ করলে হবে কত, মাইনাস 20p। আর হবে কি এই মাইনাস মিললে হয়ে যাবে প্লাস, ঠিক আছে, প্লাস 100। স্যার স্যার 80 হওয়ার কথা ছিল তো। 80 হওয়ারই কথা এটা। তাহলে ভুল যখন ধরতে পারো তখন তাহলে অঙ্ক শিখছো। তাহলে এটা হইছে, ভুল যখন ধরতে পারছো তাহলে অঙ্ক শিখছো। আচ্ছা এখন ধরো, তাহলে এখন আমি যদি এটাকে আর বাড়াইলাম না, এইখানেই আমি এটা সমাধান করে দিলাম, দেখা যায় কিনা, দেখা যায়, না দেখা গেলে একটু ই করে দিই। আচ্ছা তাহলে দেখো এই কিউডি, খেয়াল করো কিউডি ইকুয়াল টু তাহলে কি হবে, কিউডি ইকুয়াল টু কি হবে, এই 20 যদি এই পাশে চলে যায় তাহলে হবে কত, 100 তখন 100 হয়ে যাবে। 100 আর মাইনাস 20p, এইটাই হচ্ছে সেই যে আমরা সমীকরণ চাচ্ছিলাম, সেই সমীকরণ। এটাই হচ্ছে আমরা যে সমীকরণ চাচ্ছিলাম সেই সমীকরণ। কারো কোনো সমস্যা আছে কিনা? এইটা নিয়ে কি আমাদের আর কোনো প্র্যাকটিস করার দরকার আছে? না স্যার। আমার মনে হয় নাই। আচ্ছা মিথি কি আসো, মিথি? কেউ একটু আমাকে বলো যে বোঝো নাই। জিমু বুঝছো? জিন্নাত জাহান, আমার কথা কি শুনতেছো? জিন্নাত জাহান, জিন্নাত কথা বলো। আমার কথা শুনতে পাচ্ছ? তোমার কথা আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা অসুবিধা নেই, আমারটা শুনলেও হবে। ওকে, আমারটা শুনলেও হবে। তাহলে দেখো আমি এখন তোমাদেরকে, আমি এখান থেকে আবার একটু মন খুলে বলো, যারা একদম নতুন বা এসে কারো কোনো সমস্যা আছে কিনা। আমাকে সমস্যা না থাকলে স্যার, সেটা বুঝছি। বলতে হবে, না বললে কিন্তু আসলে আমি বুঝাইতে পারবো না। যতই ভালো শিক্ষক হোক, সমস্যাকে তোমার বলতে হবে, বলতে না হলে না, তোমার সমস্যা তুমি যদি আইডেন্টিফাই না করতে পারো তাহলে, আচ্ছা আমি ধরে নিলাম হচ্ছে, এখন আমি কিন্তু তোমাদেরকে অনেকগুলা বাড়িতে পড়া দেব, এবং এই পড়াটা নতুনদের জন্য একদম বিশেষ অনেক অনেক জরুরি। তাদের জন্য কেন জরুরি, তাদের পিছনে কিন্তু কিছু গ্যাপ আছে, এই গ্যাপগুলো এটার মাধ্যমে হয়তো কিছুটা তোমরা পূরণ করতে পারবা। আমার সময় যেটুকু আছে আমি পুরো সময়টাকে কাজে লাগাবো। কতটুকু সময় আছে মনে করো, আমার হাতে এখনো আমি 20 মিনিট, হ্যাঁ 20 মিনিট সময় আমি দিতে পারবো। তাহলে দেখো ভালো করে শুনে রাখো, আমরা এতদিন কি পড়ে এসেছি, চাহিদা। আজকে তোমাদের বাসায় পড়া হচ্ছে, এটা আসলে এখন প্র্যাকটিস না করলেও সমস্যা নাই, তোমরা করে গেছো। বাসায় তোমাদের পড়া দেবো যোগান, এবং সম্পূর্ণ যোগানটা তোমাদেরকে নিজেদের পড়তে হবে। খেয়াল রাখো, যোগানের বিষয়টা সম্পূর্ণটা তোমাদেরকে কিন্তু নিজেদের পড়তে হবে। আমি চাহিদা পড়াইছি খুব ভালোভাবে, এবং আমি বেশি সময় নিয়ে পড়াইছি। আমার অন্যান্য সহকর্মীরা বলছে, তারাও এটা আমার তো ইউটিউবে দেওয়া, তারা বলছে স্যার আপনি অনেক করে, বা আমাদের ডিপার্টমেন্টেরই আপনি সময় নিয়ে, এবং আমি আসলেই সময় নিয়েছি, সময় নিয়েই পড়াইছি, ডিটেলস বোঝাবার চেষ্টা করছি। এবং আমার মনে হয় তোমরা যেটুকু পড়াইছি তোমরা মোটামুটি 80% না বুঝলেও
মানে সরি 100% না বুঝলেও 80% বুঝছো। আমার কাছে যারা পড়ো তারাও মনে হয় যে ধরো এখানে 26 জন, আগে 26-25 জন ছিল, 25 জনের মধ্যে কিছু না কিছু 25 জনই হয়তো বুঝছো। যে সর্বনিম্ন বুঝছো আমার মনে হয় সেও 70% বুঝছো, আর 100% অনেকেই বুঝছো। তাহলে বিষয়টা হচ্ছে তোমার কাছে এখন আর ওই তো যারা এতদিন ছিল তাদের কাছে দুর্বোধ্য কোনো বিষয় না, আজকে যারা নতুন আসতো তাদের কাছে একটু দুর্বোধ্য হবে, এগুলো আবার নিজে নিজে বাসা করলে ঠিক হয়ে যাবে। আমরা প্রথমেই পড়ছিলাম চাহিদা কাকে বলে। আমি খুব দ্রুত বলে যাবে কিন্তু চাহিদা কাকে বলে আমরা যখন সংজ্ঞায় পড়ছিলাম তখন বলছি যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে একজন ব্যক্তি বা ব্যক্তিবর্গ নির্দিষ্ট দামে যে সমস্ত দ্রব্য সামগ্রী, যে পরিমাণ দ্রব্য সামগ্রী কিনতে চায় তাই হচ্ছে চাহিদা। চাহিদার বিপরীত ধারণা হচ্ছে যোগান। বিক্রেতা যতটুকু কিনতে চায় সেটা হচ্ছে চাহিদা, ক্রেতা যতটুকু কিনতে চায় সেটা হচ্ছে চাহিদা। বারবার আমি বলছি, আর যারা নতুন পিছনের ভিডিও ক্লাসগুলো দেখে নেবা। ক্রেতা যতটুকু কিনতে চায় সেটা হচ্ছে চাহিদা, আর বিক্রেতা যতটুকু বিক্রি করতে চায় সেটা হচ্ছে যোগান। তাহলে দেখো এই সংজ্ঞাটা এরকম আসবে যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকা অবস্থায় বিক্রেতা একটি দ্রব্যের যতটুকু বিক্রি করতে চায় তাই হচ্ছে যোগান। এখন দেখো নরমাল একটা জিনিস, তারপর আমরা পড়ছিলাম চাহিদা বিধি। আমরা পড়ছিলাম যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকা অবস্থায় কোনো একটা দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে তার চাহিদা কমবে, আর দাম যদি কমে তাহলে তার চাহিদা বাড়বে। অর্থাৎ দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্কই হচ্ছে চাহিদা বিধি। আচ্ছা, এখন তাহলে যোগান আর দামের মধ্যে সম্পর্ক কেমন? এই সম্পর্কটা হচ্ছে সরাসরি। কারণ দেখো এই কলমের দাম 60 টাকা থেকে 50 টাকা হইলে আমি বেশি কিনতে চাইবো, কিন্তু এই কলমের দাম ধরো আজকে 50 টাকা আছে, কালকে এই কলমের দাম 60 টাকা হবে, তাহলে আমি কালকে কলম আমি বেশি কিনবো না কম কিনবো, বা কম কিনতে চাইবো? স্যার কম কিনতে চাইবেন। কম কিনতে চাবো। কিন্তু একজন বিক্রেতা সে কিন্তু বেশি বিক্রি করতে বিক্রি চাবো। করতে চাইবে। সে বলবে যে আজকে যদি এই কলম কেউ কিনতে চায় তখন বলবে আজকে তো কলম নাই, বাজারে সংকট। যেমন মাছের, ইলিশ মাছ ঝাঁপির নিচে রাইখে বলবে আজকে বাজারে মাছ পড়ে নাই, পেঁয়াজ আসে নাই, পেঁয়াজের আমদানি বন্ধ। কারণ কি? ও জানে যে আগামীকাল দাম বাড়বে, তখন তাহলে সে বেশি দামে বিক্রি করতে চাইবে বেশি। তাহলে এই কথাটা হচ্ছে দামের সাথে যোগানের সম্পর্ক হচ্ছে সরাসরি। অর্থাৎ দাম যখন বাড়ে যোগান তত হচ্ছে। যোগান যদি এখন কেউ নাও বোঝে, নতুন যারা, তারা বলবে দাম যত বাড়ে তাহলে বিক্রেতা বেশি বিক্রি করতে চায়। তাহলে এটা হচ্ছে যোগানের সাথে দামের সম্পর্ক। এই সমমুখী সম্পর্ক হচ্ছে যোগান রেখা। তারপর আমরা পড়ছি কি? চাহিদা অপেক্ষক। তাহলে দেখো চাহিদা অপেক্ষকের সংজ্ঞাটা ছিল এরকম যে চাহিদা যে সমস্ত বিষয়ের উপর নির্ভরশীল তার সাথে চাহিদার যে নির্ভরশীলতার সম্পর্ক তাকে জ্যামিতিক বা গাণিতিক ভাবে প্রকাশ করাই হচ্ছে চাহিদা অপেক্ষক। ঠিক যোগান অপেক্ষক ওই একই জিনিস হবে, যে যোগানের সাথে অর্থাৎ যোগান যে সমস্ত বিষয়ের উপর নির্ভরশীল, অর্থাৎ যোগানের স্বাধীন চলকের সাথে যোগানের যে সম্পর্ক তাকে জ্যামিতিক বা গাণিতিক ভাবে প্রকাশ হচ্ছে কি? অপেক্ষক। খেয়াল করো, অপেক্ষক হচ্ছে, এটা আমি আগেও লিখে দিয়েছিলাম যে অপেক্ষক এই কথাটা হচ্ছে গাণিতিক সম্পর্ক। গাণিতিক সম্পর্ক। এখন যদি যোগান দাম এবং যোগানের সাথে, অথবা যোগানের সাথে যোগানের স্বাধীন চলকের গাণিতিক সম্পর্ক হচ্ছে অপেক্ষক। অপেক্ষকের পর আসি কি? ওই যে ওই সামনে দেখালাম যে সূচি কি? ওই স্বাধীন চলক আর অধীন চলকের মধ্যে, অর্থাৎ ভিন্ন ভিন্ন দামে যে ভিন্ন ভিন্ন যোগান পাবে তাকে একটি তালিকায় প্রকাশ করাই হচ্ছে তোমার যোগান অপেক্ষক। যোগান সূচি। আমরা প্রথম পড়ছিলাম কি? যোগান মানে চাহিদা সূচি। কোন দ্রব্যের ভিন্ন ভিন্ন দামে যে ভিন্ন ভিন্ন চাহিদা পাওয়া যায়। এই যে আমরা কয়েকবার এরকম সূচি আঁকছিলাম, এই যে প্রথমটা আঁকছিলাম, এই যে পি ইকুয়াল টু কিউডি, এই ধরো 2 3 কত বলছিলাম 6 4 এরকম একটা ছিল না? এটা ছিল কি আসলে কি? চাহিদা সূচি। অর্থাৎ দাম এবং চাহিদার মধ্যে সম্পর্ককে তখন কিসের মাধ্যমে প্রকাশ? তালিকার মাধ্যমে প্রকাশ। ঠিক আছে, এটা ছিল কি তাহলে? সূচি। আর রেখা হচ্ছে লেখচিত্রের মাধ্যমে, অর্থাৎ চিত্রের মাধ্যমে প্রকাশ। লেখচিত্রে প্রকাশ। এই যে এটাকে আমি এরকম করে আঁকছিলাম 2 3 4 6, তাহলে এটা হচ্ছে কি তোমার লেখচিত্র। তাহলে যোগানের ক্ষেত্রে কি হবে? দেখো যে যোগান যে সমস্ত বিষয়ের উপর নির্ভরশীল তার সাথে যোগানের যে গাণিতিক সম্পর্ক তাই হচ্ছে যোগানাপেক্ষক।
ভিন্ন ভিন্ন দামে যে ভিন্ন ভিন্ন যোগান পাওয়া যাবে তাকে তালিকার মাধ্যমে প্রকাশ করা হচ্ছে যোগান সূচি। ভিন্ন ভিন্ন দামে যে ভিন্ন ভিন্ন যোগান পাওয়া যাবে তাকে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ হচ্ছে যোগান রেখা। এরপর যেটা আসে ওই যে আমরা পড়ছিলাম ঢাল। ঢাল তাহলে দেখো ঢালটা একটু ক্রিটিক্যাল, যদি না বোঝো তাহলে ঢালও ও তোমরা তো যারা পড়ছো, যারা নতুন, আমার মাথায় আসলে নতুনদের চিন্তা। এরপরে দেখো ঢালটা হচ্ছে কি অপেক্ষকের ঢাল, স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তাই হচ্ছে অপেক্ষকের ঢাল। আর রেখার ঢাল হচ্ছে লম্ব অক্ষের পরিবর্তন আর ভূমি অক্ষ পরিবর্তন অনুপাত। ঠিক এটার ক্ষেত্রে ওই রকম হয়ে যাবে। আরো চাহিদার চেয়ে এই যোগান রেখার ঢাল নির্ণয় করা সহজ, কারণ চাহিদার মধ্যে একটা ঋণাত্মক চিহ্ন আসে, চিন্তা করা লাগে এটা থেকে বাদ দেবো নাকি ওইটা থেকে বাদ দেবো, কিন্তু এটাতে কোনো বাদ দেওয়ার কিছু নেই। এটা যদি প্লাস হয় তাহলে দুইটাই প্লাস, মাইনাস হইলে দুইটাই মাইনাস, দুই মাইনাস মিলে আবার প্লাস হয়ে যাবে। অর্থাৎ যোগান রেখার ঢাল হয়ে যাবে কি ধনাত্মক। কেন? যোগান রেখা হচ্ছে একটা ঊর্ধ্বগামী রেখা, অর্থাৎ এটা হচ্ছে একটা ঊর্ধ্বমুখী রেখা, তাহলে এই রেখার ঢাল হচ্ছে কি ধনাত্মক। এরপর যেটা আসে যোগান স্থিতিস্থাপকতা। আমরা যখন স্থিতিস্থাপকতা পড়ছি তখন আমরা যোগান স্থিতিস্থাপকতার সংজ্ঞাই পড়ছিলাম যে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের জন্য যোগানের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় এই দুইয়ের অনুপাতকেই বলা হয় যোগান কি স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা। তাহলে যোগান স্থিতিস্থাপকতার সূত্রটা কি ছিল? Elasticity of supply equal to del Q by del P into P by Q, এটা ছিল না? জি স্যার। আচ্ছা, এর মধ্যে কি কোনো জটিলতা বা কুটিলতা আছে? জি স্যার। কি জটিলতা কুটিলতা আছে বলো? না স্যার। না, একটুখানি আছে, আমি দেখি। তোমরা না বললেও আমি একটু স্যার জটিলতা কুটিলতা কিউএস দিলে ভালো হয় না? হ্যাঁ, এইটা হচ্ছে কিউএস দিলে ভালো হয় না বা কোনো সমস্যা নাই, কিন্তু এই যে আমি দিলাম, এই যে এটাকে আমি বললাম, খেয়াল করো যারা এটা ভালো করে করছো। আচ্ছা বললাম এটা কিসের, এটা কোন স্থিতিস্থাপকতা, এখানে কোন স্থিতিস্থাপকতা প্রকাশ করে? স্যার চাহিদা স্থিতিস্থাপকতা বা দাম। দাম স্থিতিস্থাপকতা। এই নিয়ে কারো কোনো অন্য কোনো কিছু এখানে প্রকাশ করে কিনা? কি মায়েরা কিছু বলবা? মায়েরা কথাই কয় না মোড়ে। না স্যার। ওর লাগে যে আমার কি বাজাবাজি আল্লাহই জানে, কথা কবে না আবার কয় স্যার কথা এটা কয় দিয়ে না। তো যোগান স্থিতিস্থাপকতাও বোঝায়। গুড, আমি এইটাই জানতে চাইছি। এটা দিয়া চাহিদা স্থিতিস্থাপকতা বোঝায়, যোগান স্থিতিস্থাপকতা বোঝায়। যদি এখানে বলা হয় কিউ ইকুয়াল টু চাহিদার পরিমাণ, তাহলে এটা হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা। যদি কিউ ইকুয়াল টু বলা হয় যোগানের পরিমাণ, তাহলে এটা হচ্ছে কি যোগান স্থিতিস্থাপকতা। কি ক্লিয়ার কিনা কথাটা? তাহলে দেখো এই যে ডেল অর্থাৎ ইলাস্টিসিটি অফ পি ইকুয়াল টু এভাবে লেখা যায়, কিন্তু সেখানে বলে দেবা যে কিউ ইকুয়াল টু চাহিদার পরিমাণ। আর সবচেয়ে স্পেসিফিক হয় এখানে যদি আমি কিউ ডি দিয়ে দেই তাহলে আর বলাও লাগে না, বোঝাই যায়। এই কোয়ান্টিটি অফ ডিমান্ড অর্থাৎ চাহিদার পরিমাণ, এই কোয়ান্টিটি অফ ডিমান্ড চাহিদার পরিমাণ, এই কোয়ান্টিটি শব্দের অর্থই তো আসলে পরিমাণ, কিন্তু বিষয়টা হচ্ছে কিসের পরিমাণ, চাহিদা নাকি যোগান। যদি আবার দেখো এটাকে তাহলে এই এস দ্বারাও সূচিত করা যায়। ইএস হচ্ছে ইলাস্টিসিটি অফ সাপ্লাই, আর এখানে কিউ হচ্ছে কি যোগানের পরিমাণ। তো এই ক্ষেত্রে আমরা এস ইউজ করলে আরো স্পেসিফিক হয়। বিষয়টা আমি এখানে একটু সময় নিলাম এই কারণে, তাহলে তুমি দুইভাবেই এটাকে প্রকাশ করতে পারো। আচ্ছা, এখন আমাদের দেখো আমরা কোথায় চলে গেলাম, আমরা স্থিতিস্থাপকতা পর্যন্ত চলে আসছি। যোগান স্থিতিস্থাপকতার মধ্যে আর তোমার প্রকার ভেদ এগুলা অত জরুরি কিছু না। যোগানের ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের বাদ রয়ে গেছে, সেটা হচ্ছে গিয়া তোমার যোগানের নির্ধারক। আচ্ছা, এইটা নিয়ে একটু বলো যে যোগানের, সবাইকে হাজিরা দিছো?
আচ্ছা, জি একজন স্যার। দিতে পারো নাই, ও যে এ এ দিতে পারো নাই, তাহলে এখনো 22 জন হওয়ার কথা। আর তোমরা এখন আজকে আমি নোটিশ করব কারা কারা নাই। 23 জন, এখনো 4 জন অনুপস্থিত। কারা বিনা নোটিশে 4 জন অনুপস্থিত? আমার কাছে 2 জনের তথ্য আছে। 2 জন কি, হ্যাঁ 2 জন বা 3 জনের তথ্য আছে। 2 জনের তথ্য আছে আর 2 জন বিনা নোটিশে অনুপস্থিত। আচ্ছা, যেটাকে এখন বলতেছিলাম, দেখো যোগানের নির্ধারক, এইটা নিয়ে একটু কথা বলি। যোগান কোন কোন বিষয় দ্বারা নির্ধারিত হয়? স্যার দাম এবং চাহিদা। স্যার পণ্যের দাম। অর্থাৎ ওই দ্রব্যের দাম, ওই দ্রব্যের দাম দ্বারা নির্ধারিত হয়। যোগান বলতে কি বোঝায়? দেখো, বাজারে বাজারে দ্রব্যের দাম বেশি, ক্রেতারা বেশি পরিমাণ দ্রব্য বাজারে নিয়ে আসবে বিক্রি করার জন্য। বাজারে ইলিশ মাছের দাম বেশি, সুতরাং বিক্রেতারা ইলিশ মাছ বাজারে বেশি নিয়ে আসবে বিক্রি করার জন্য, দাম বেশি সেই জন্য। তাহলে যোগানের প্রথমেই নির্ধারক হচ্ছে ওই দ্রব্যের নিজস্ব দাম, তারপর হচ্ছে সিজন। এখন দেখো, যদি আমরা বর্ষাকালে কি ইলিশ মাছ বেশি পাওয়া যাবে নাকি শীতকালে ইলিশ মাছ বেশি পাওয়া যাবে? বর্ষাকালে। বর্ষাকালে। তাহলে এই সময় হচ্ছে সিজন। শীতকালে কি তোমার এসি বা এগুলা যে গরম কাপড় টাপড়, এগুলা কি বাজারে শীতকালে বেশি থাকবে নাকি গরমকালে বেশি থাকবে? গরমকালে। গরম কাপড় গরমকালে বেশি থাকবে। ল্যাপ তো সব খাতা বালিশ। শীতের সময়। ও বলছে কি গরম কাপড় বলতে, আমি উল্টো বলছি। গরম কাপড় বলতে হচ্ছে যে কাপড়গুলো তোমাকে গরম রাখবে, এই যে জ্যাকেট আমার যেগুলা, তাহলে সেগুলা শীতে। তাহলে সিজনের উপর নির্ভর করে। তাহলে দেখো, এটা হচ্ছে আর একটা জিনিস আছে, ফসলের সিজন। যেমন ধরো ধানের সিজনে ধান প্রচুর পাওয়া যাবে, এরকম আবহাওয়া যদি অনুকূল থাকে, কোনো বছর যদি ফসল উৎপাদনে যদি অনুকূল থাকে, তাহলে ওই বছর উৎপাদনও বেশি হবে। আর যেসব যেসব ঘটনা উৎপাদনকে বাড়াবে, ওই সব ঘটনা কিন্তু তোমাকে কি করবে? যোগানও বাড়াবে। আজকে এগুলো তোমরা সব পারবা। আমি যেটুকু সময় আছে গুরুত্বপূর্ণ দুইটা নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে কর এবং ভর্তুকি, আরগুলা যা আছে তোমরা নিজেরাই পারবা। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি কর। সময়ের দিকে একটু খেয়াল রাখবে। কর, আচ্ছা কর মানে কি? এসব দরকার হলে তুমি স্যার এটা ভ্যাট না? শোনো, আরেকটা কথা বলি, তুমি যদি এগুলো যদি এখন না বোঝো, তাহলে তোমার যখন বলবা তখন আমি আবার তোমাকে বুঝিয়ে দেবো। আমি একটু তোমাদেরকে দ্রুতই বলছি, কারণ এটা আমি বাসায় পড়া দিচ্ছি, এগুলো বাসায় পড়বা, এই জিনিসটা বুঝবা না। কর হচ্ছে বাধ্যতামূলক প্রদেয় অর্থ, যেটা জনগণ সরকারকে দেয়। আরো কথা বলি, সরকারকে বাধ্যতামূলক প্রদেয় অর্থ হচ্ছে কর। কর যদি তুমি না দাও, তাহলে তোমার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। এই জন্য বাধ্যতামূলক, অর্থাৎ আইন দ্বারা বাধ্য। দেখবা যে অনেক রথী মহারথীরা তোমার কর, আয়কর ফাঁকির বা কর ফাঁকি দেওয়ার মামলায় ভুগতেছে। আচ্ছা, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করতেছি। ধরো এক বিক্রেতা প্রতিদিন 1000 টাকা নিয়ে বাজারে যায়, বাজারে সে 100 টাকা কেজির 10 কেজি মাছ কেনে। তাহলে তার দেখো টোটাল টাকার পরিমাণ 1000, সে মাছ কেনে 10 কেজি, অর্থাৎ এটা হচ্ছে 10 কেজি মাছ, আর এটা হচ্ছে প্রাইস। তাহলে আমি পি লিখলেও সহজে বুঝতাম। তাহলে খেয়াল করো এই প্রতিদিনের এই ঘটনা, এবং সে কি করে, তাহলে ওই মাছ সে কত টাকায় বিক্রি করবে? ধরো সাপোজ ওই মাছ সে 120 টাকা দরে বিক্রি করে, তার তো লাভ করতে হবে, সে লাভ করবে না? ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর একটা জিনিস দেখো, আমরা আসলে চ্যাপ্টারটা কোন চ্যাপ্টার পড়ি, আমরা কি নিয়ে আলোচনা করতেছি এতক্ষণ? আমরা চাহিদা এবং যোগান নিয়ে আলোচনা করতেছি। চাহিদা এবং যোগান দ্বিতীয় অধ্যায় নাই, দ্বিতীয় অধ্যায় চাহিদা, আমি যোগান পড়াচ্ছি এখন। সহজ কথা হচ্ছে যোগান। আমি তোমাদেরকে চাহিদা পড়াইছি কয়দিনে বলতে পারো? এই যে এই পর্যন্ত আমি আসলাম, এর মধ্যে 4-5 দিন তো লাগছে। আরে মাইয়া আরো বেশি, এখানে 7-8টা ক্লাস লাগছে। এই 7-8টা ক্লাসে আমি যা শিখছি সব কিন্তু আমি একদিনে দিচ্ছি তোমাকে, অর্থাৎ যোগানোর সব এক ঘটনা আছে, এটা তোমাকে আমি বাসায় পড়তে দিছি। সুতরাং গুরুত্বটা একটু বুঝছো, গুরুত্বটা একটু বোঝার চেষ্টা করে। আমি 7-8 দিন বৈশা যা পড়াইছি
ওই যোগানো সেম, ওইগুলো আমি বাসায় তোমাকে পড়তে দিচ্ছি, আমি ওগুলাকে আবার রিপিট করবো না, সেজন্য পড়তে দিচ্ছি। আচ্ছা, আমি যোগান নিয়ে কথা বলতেছি। আচ্ছা, সাপোজ মনে করো ওই ব্যক্তি বাজারে গিয়ে দেখলো তাকে 100 টাকা কর দিতে হবে। তাহলে দেখো, তাহলে সে কয় কেজি মাছ কিনতে পারবে? 9 কেজি। গুড, এই তো হয়ে গেছে। 100 টাকা যদি ট্যাক্স দেয়, তাহলে সে টাকা বাজারে নিয়ে গেছে 100 টাকা, কিন্তু মাছ কিনতেছে সে 900 টাকা, কারণ 100 টাকা ট্যাক্স দিছে। 900 টাকায় তাহলে সে কয় কেজি মাছ পাবে? 9 কেজি। আচ্ছা, আগে সে কয় কেজি মাছ বিক্রি করতে পারতো? আগে কয় কেজি বিক্রি করতে পারতো? 10 কেজি। এখন কয় কেজি বিক্রি করতে পারে? 9 কেজি। তাহলে কি তার চাহিদা বাড়লো না কমলো? কমলো। চাহিদা বাড়ছে না কমছে? স্যার চাহিদা বাড়ছে বাট যোগান কমছে। তুমি এখনো সঠিক অ্যান্সার দেন না, তুমি সরাসরি এটার অ্যান্সার হবে আমি একটা ভুল প্রশ্ন করছি, যে স্যার এখানে চাহিদার উপরে প্রভাব তো পড়ে নাই, প্রভাব পড়ছে যোগানের উপরে। আমি সেইটাই বুঝাবার জন্য যে কর কিন্তু চাহিদাকে প্রভাবিত করে না, চাহিদাকে করলে নানা ঘটনা ঘটাইয়া তারপর করে। কর সবসময় যোগানকে প্রভাবিত করে। চাহিদা নির্ধারকের মধ্যে কি করের নাম ছিল? না স্যার। ছিল না, না, তাহলে স্যার। যোগানের নাম ছিল। তাহলে এই জন্য কিন্তু আমি তোমাকে ঘুরাইয়া চাহিদার কথা বলছি, আমি ইচ্ছা করেই বলছি যে তুমি এটা বলছো কিনা। তাহলে সে কিন্তু যোগানকে কমাইছে, আগে সে 10 কেজি বিক্রি করতে পারতো, এখন সে 9 কেজি বিক্রি করতে পারে। তাহলে স্পষ্ট কথা যে ভর্তুকি মানে কর আরোপের ফলে কি যোগান বাড়ে না কমে? কমে। যোগান কমে, একদম আনডাউটলি যোগান কমে। আচ্ছা, এখন আমরা বাংলা হিসাবের মধ্যে যাই। তাহলে সে 9 কেজি মাছ আসলে কয় টাকায় কিনছে? তার 900 খরচ হয়েছে টাকা। কত? 900 টাকা। খরচ হয়েছে কত তার? 1000 টাকা। বড় কিন্তু একটা খরচ, 1000 টাকা খরচ হয়েছে। তাহলে এই মাছ কি সে 120 টাকায় আগে যে বিক্রি করতে, 120 টাকায় কি বিক্রি করতে পারবে? না স্যার। তা পারলে না। তার লস হবে বা আগের চেয়ে লাভ হবে না। তাহলে সে দেখো ওই আগের মতোই যদি লাভ করতে হয়, তাহলে তাকে ধরো 133 টাকা, ধরো সাপোজ 135 টাকা বিক্রি করতে হবে। 135 খেয়াল করো, 135 টাকা বিক্রি করতে হবে। আমি আর 5 মিনিটের মধ্যে তোমাকে ছেড়ে দেবো। তাহলে 120 টাকায় তাকে বিক্রি করতে হবে। খেয়াল করি, 120 টাকায় তাকে বিক্রি করতে হবে। তাহলে দেখো কর আরোপের ফলে যে কোথায় কোথায় প্রভাব বিস্তার হইল। কর আরোপের ফলে কি যোগান বাড়ছে না কমছে? কমছে। কমেছে। যোগান কমছে। আর দাম বাড়ছে। তাহলে সহজ কথা যে বাজারে করের প্রভাব কি? তাহলে সহজ উত্তর, এক কথা উত্তর হচ্ছে কর দাম বাড়ায় যোগান কমায়, কর যোগান কমায় দাম বাড়ায়। আর করের বিপরীত জিনিসটা হচ্ছে ভর্তুকি। আমি ডিটেলস বললাম না, একটু ছুটে দেই। কর হচ্ছে ভর্তুকি। ভর্তুকি হচ্ছে কি? কর। কর দেখো মায়ের একটু মিট করো, কর জনগণ থেকে সরকারের কাছে যায়, আর ভর্তুকি সরকার জনগণকে দেয়। যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, অর্থাৎ বিশেষ করে বাংলাদেশের মতো দেশে কৃষি পণ্য উৎপাদনে সরকার ভর্তুকি দেয়। তোমরা সব সময় শুনে আসবা সরকার সার ক্রয়ে ভর্তুকি দেয়, অর্থাৎ সার ক্রয়ে ভর্তুকি দেয়। তার মানে কি? ভর্তুকির ফলে সরকারের কাছে না। সরকার জনগণকে সার দেয় বা জনগণকে সারের মূল্য কমাইয়ে দেয়। তাহলে ভর্তুকির ফলে কি হবে? এক কথায় উল্টো ঘটনা ঘটবে। ভর্তুকির ফলে যোগান বাড়বে, দ্রব্যমূল্য কমবে। পরে উল্টো অ্যাকশন হচ্ছে ভর্তুকি। করের ফলে যোগান কমছে, দ্রব্যমূল্য বাড়ছে। আর ভর্তুকির ফলে যোগান বাড়বে, দ্রব্যমূল্য কমবে। আজকে এই পর্যন্ত থাকুক। আর আমি নতুনদেরকে আবারও বলতেছি, তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে পড়ো, অর্থাৎ যোগানটা ভালো করে পড়ো। যদি কোনো অসুবিধা হয় কারো, আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে? তোমরা যদি মনোযোগী বা সিনসিয়ার না হও, তাহলে কিন্তু মানে ওদের সাথে সমতলে তুমি আসতে পারবে না। মনোযোগ হইতে পারো। অর্থনীতি আসলেই বলো, ওদের সাথে একটু আমার সামনে না, একটু নিরিবিলি আলোচনা করে দেখো যে অর্থনীতি প্রথম দিক দিয়ে তোমাকে যা লাগছিল, ওরা এখন যারা রেগুলার পড়ে তাদের কাছে কি ওইরকম একটা ভীতিকর অবস্থায় আছে কিনা? আছে তোমাদের ওইরকম মনে হয়? না স্যার। না স্যার। না স্যার। তাহলে দেখো যে ওটা তোমরা একটুই করো, যেহেতু ওরা পারতেছে তোমরাও পারবা। সুতরাং একটু বাসায় একটু সিনসিয়ার হও, একটু বেশি করে পড়ো, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ। আজকে অনেক দিন পর কোনো বাড়ির কাজ দিলাম না, কিন্তু বাড়ির পড়া দিছি কিন্তু অনেক, বুঝে নিও। মনে করো যে হ্যাঁ বলো।
আমরা এতদিন যে চিত্রগুলো আঁকছি না হুম, এইগুলো কি খাতায় আঁকবো? খাতায় একদম কলমে, কাগজ পেন্সিল টেন্সিল কিছু নেওয়ার দরকার নাই, স্কেল নেওয়ার দরকার নাই, এরকম হাতে হাতে আঁকবা। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ আজকের মতো, ভালো থাকো সবাই। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকো, বাসায় একটু বেশি বেশি পড়ো কিন্তু, কারণ অনেক পড়া দিছি আজকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু তো আলাইকুম। স্যার আমি তো ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার, আজকে ওই যে পড়াটা কি ছিল? পড়া শুধু যোগান, যোগান, যোগানের মধ্যে শুধু রিভিশন দেবা, যোগান সব বোঝার চেষ্টা করবা, সব বুঝবা না কিন্তু বোঝার চেষ্টা করবা। ঠিক আছে নাহার? আচ্ছা স্যার। আচ্ছা, আল্লাহ হাফেজ।